স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দেশে হাম সংক্রমণে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। আজও 11 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রেকর্ড 1708 জন হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। বিশেষজ্ঞদের মতে হামের প্রকোপ ও মৃত্যু কমাতে মাসখানেক সময় লাগতে পারে, কিন্তু এরই মধ্যে অমূল্য যে প্রাণগুলো নিভে গেল তার দায় আসলে কার? এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি করণীয়, এ বিষয়টি ছাড়াও সমসাময়িক রাজনীতির অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল এবং মাল্টিমিডিয়া ম্যাগাজিন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। আপনাদের উভয়কেই স্বাগত আজকের আলোচনায়। সোহরাব ভাইকে দিয়ে শুরু করে তারপর ডাক্তার মওদুদ আপনার কাছে আসি। সোহরাব ভাই, আমরা যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, একসময় হাম ছিল নিরাময়যোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য ব্যাধি, কিন্তু সেটা এত বিধ্বংসীভাবে এদেশে ফিরে আসলো। আবার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যে এই যে এতগুলো প্রাণ গেল, এটা কি একেবারেই প্রাকৃতিক কারণে নাকি মনুষ্য সৃষ্ট কারণে আমরা এই শিশুদের হারাচ্ছি প্রতিদিন? ধন্যবাদ পাভেল ভাইকে, শুভেচ্ছা। হামকে আমরা প্রতিরোধ করতে পেরেছিলাম, প্রায় হামে মৃত্যু শূন্যের কোটায় ছিল। হঠাৎ করে এই যে হামের প্রাদুর্ভাব বাড়া এবং শিশু মৃত্যুর হার বাড়া, এটা শুধু উদ্বেগজনক নয়, আতঙ্ক তৈরি করেছে। ঘরে ঘরে কিন্তু আজকে এটি মানুষের শঙ্কার কারণ, উদ্বেগের কারণ। এখন প্রশ্ন হলো, কেন এরকমটি হলো? কার দায় ছিল, কারা দায়িত্ব পালন করেনি? প্রথম হচ্ছে যে দায়ীদের আমরা ধরার অবশ্যই ধরব, তদন্ত হওয়া উচিত, শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কিন্তু এই মুহূর্তে এই শিশুদের বাঁচানো, এটা হচ্ছে একটা বড় যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু হারা যাবে না, হার মানা যাবে না। এখন এখানে পাভেল ভাই আছেন, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং স্বাস্থ্য শিক্ষার গুরু দায়িত্ব পালন করেছেন। বিষয়টা হচ্ছে যে কিভাবে এটা মোকাবেলা করা যায়, নিরাময় করা যায়। এখন একটা হচ্ছে যে সচেতনতা তৈরি। বাবা মা বা যাই হোক অভিভাবকরা শিশু তো আর নিজে বলতেও পারে না অনেক ক্ষেত্রে, আর শিশুকে হয়তো শেষ মুহূর্তে নিয়ে যায় যখন নিউমোনিয়া হয়ে যায়। হামের জ্বর এবং ঠান্ডা লাগলে তখন নিউমোনিয়া পরিণত হয় এবং সেই সময় শিশুকে বাঁচানো যায় না। তো একটা হতে পারে যে এটা ঘরে ঘরে খোঁজ নেওয়া, এবং এই কাজটি স্বেচ্ছাসেবকরা করতে পারে, স্বাস্থ্যকর্মীরা করতে পারে, এবং এটি যেসব এলাকায় এর প্রাদুর্ভাব বেড়েছে সেই কারণ অনুসন্ধান এবং সেই সব এলাকায় চিকিৎসার দ্রুত করা। অনেক সময় আছে, অনেক জায়গায় কিন্তু ঢাকা শহরের মতো এত ঘন ঘন তো ক্লিনিক বা হাসপাতাল নেই। অনেক জায়গায় দূরবর্তী জায়গায়, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়তো কোনো প্রত্যন্ত এলাকা থেকে অনেক দূরে, হাসপাতালে নিতে বা বুঝতে জানতেই অনেক সময় পার হয়ে যায় এবং তখন করার কিছু নেই। আমি মনে করি যে করোনা মোকাবেলায় যে আমরা যে ধরনের জরুরি অবস্থা ভেবে, জরুরি অবস্থার মতো পরিস্থিতি আমলে নিয়ে মাথায় রেখে কাজ করা হয়েছিল এবং যেখানে সবাই নেমেছিল, এখানে স্বাস্থ্য বিভাগ তো থাকবেই, অন্যান্য বিভাগের দায়িত্ব, স্থানীয় জনপ্রতিনিধি। এখন সমস্যা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি নেই। তারপরও বিএনপি সরকার যে রাজনৈতিক দলীয় ব্যক্তিদের যেসব সিটি কর্পোরেশনে দিয়েছে, তাদের তো ওই দলের তো অনেক নেতাকর্মী আছেন স্থানীয়ভাবে, যাতে এটি, আমি মনে করি এটা ঘরে ঘরে খোঁজ নেওয়া উচিত, কোথায় কার জ্বর হয়েছে, সেই জ্বরটি এই হামের কারণে না অন্য কোনো কারণে। প্রথম হলো চিহ্নিত করা রোগীকে, হাসপাতালে যাওয়ার আগেই
তারপর অন্তত স্বাস্থ্য সেক্টরে যে জরুরি অবস্থা জারি সেরকম কি আপনি দেখছেন? মানে আপনি যেটা বলছেন, আমি তো মনে করি করোনার সময় তো পুরো দেশটাই অ্যালার্ট ছিল। আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগের জরুরি অবস্থা জারি করেই করার মতো এই অবস্থা আছে। চিকিৎসাটা করা উচিত। ধন্যবাদ সৌরভ হাসান। ডক্টর পাভেল, আজকেই আমরা বিশ্ব মা দিবস পালন করলাম। প্রতিদিনই মানে অন্তত 10 থেকে 12 জন মায়ের বুক খালি হচ্ছে। এই যে মায়ের কোলগুলো খালি হচ্ছে, এই কোলগুলো যেন খালি না হয় সেজন্য সরকার কি করছে? ধন্যবাদ। আমার মনে হয় যে সৌরভ ভাই প্রাথমিক আলোচনাতে আসল কথাগুলো বলে ফেলেছেন। আমাদের মনে হয় কতগুলো কথা একটু মানে মূলত শুরু করার আগে আমাদের জেনে নেওয়া ভালো হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো যে আমাদের দেশে হওয়ার কথা ছিল না। এই বছরে কিন্তু আমাদের দেশটাকে হাম মুক্ত ঘোষণা করার একটা প্রস্তুতির জায়গাতে আমাদের ঠিক সে বছরই আবার ফিরে আসলো। এবং সেটার কারণ ছিল যে হামের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেটা প্রতিরোধ দেওয়ার কথা। আসলে তো হাম হোক, এটা তো আমরা কেউ চাই না। সুতরাং হাম যেন না হয় তার জন্য ভ্যাকসিনেশন করা, টিকা দেওয়া, এই প্রোগ্রামটা চলছিল। যে কোনো কারণেই হোক গত 2 বছরে এই টিকাদান প্রোগ্রামটার ভেতরে খুব একটা শ্লথগতি দেখা যায় এবং আমরা সেই টার্গেট যেটা ছিল সেটা বোধহয় অর্জিত হয় নাই। এর বাইরেও কিছু কথা আছে যেগুলো হয়তো যদি সময় থাকে তাহলে আমি কথাগুলো একটু একটু করে বলতে চাই। সেটা হলো যে এই হাম নিজে কিন্তু একটা ভাইরাসের রোগ, এটা ভাইরাস জনিত অসুখ। তো ভাইরাসের তো এগেন্সে কোনো ওষুধপত্র লাগে না। এটাতে ভাইরাসে জ্বর হয়, জ্বর হলে আমরা কিছুটা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই যাতে জ্বরটা কমে যায়। সমস্যাটা হয় কই, যেমন একেবারে এরা তো খুবই ছোট বাচ্চা, মানে কয়েক মাস, বলতে গেলে 6 মাসের বাচ্চাদের হাম হচ্ছে, যাদের হওয়ার কথা ছিল না। তারপরে 2-3 বছর বয়সী বা 4-5 বছরের বয়সী বাচ্চাদের হাম হচ্ছে এবং হাম হলে জ্বর হয়। সেই জ্বরটাকে যদি ঠিক মতো আমরা যদি ম্যানেজ করতে না পারি, তো জ্বরের সাথে কী হয়, জ্বর কমে যাওয়ার সময় গা ঘেমে যায়, ঠান্ডা লাগে। এই গরম ঠান্ডার কারণে হঠাৎ করে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায় অনেক সময়। নিউমোনিয়া হলে তখন হামের ব্যাপারটা হামের মধ্যে থাকে না, তখন হামের জনিত একটা জটিলতার দিকে এটা চলে যায়। আর যখনই নিউমোনিয়া হয় তখন ফুসফুসের যে অক্সিজেন প্রবাহটা কমে যায় সেখানে যেটা হয়, তখন ওই বাচ্চাকে চিকিৎসা করা একটা কঠিন হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তাকে আইসিইউতে নিতে হয়। তো এখন সমস্যা এখানেও রয়েছে যে আইসিইউতে নিলে যদি কোনো সময় তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়, তো বড়দের ভেন্টিলেটর তো এই বাচ্চাদের ক্ষেত্রে তো আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমাদের দেশে তো ওই সংখ্যক, যেটাকে বলি নিওনেটাল আইসিইউ বা পেডিয়াট্রিক আইসিইউর যে ভেন্টিলেটর, সেটা তো নেই, এটা একটা সীমাবদ্ধতা। আরও তারপরে যেটা আছে যে আমাদের দক্ষ জনশক্তি তো নেই, পুরো দেশে তো এই আইসিইউ ফ্যাসিলিটি সব জায়গায় তো এটা বিদ্যমান না। এর সাথে সাথে আরেকটা ব্যাপার যেটা আছে যে সেটা হলো যে একটা নতুন একটা জিনিস লক্ষ্য করবার আছে, যে এবারে হাম কোনো কোনো ক্ষেত্রে 6 মাস বয়সী বাচ্চাদের হচ্ছে, যদিও হামের টিকা দেওয়ার বয়স নির্ধারণ করেছে 9 এবং 15 মাস। তাহলে কেন হচ্ছে? এই প্রশ্নোত্তর একটা উত্তর দরকার। এটা আমার মনে হয় যে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যারা কাজ করছেন তাদের এই ব্যাপারে একটু কাজ করা দরকার আছে, যে কেন হচ্ছে না। সে জায়গায় একটা আশঙ্কার কথা আমি একটু এই ফাঁকে বলে রাখতে চাই। সেটা হলো যে 9 মাস WHO কেন নির্ধারণ করেছে যে 9 মাসের আগে এই ভ্যাকসিনেশনটা দিতে হবে না? কারণ ধরে নেওয়া হয় যে মায়ের কাছ থেকে যে একটা শিশু যে প্রতিরোধ পায় জন্মগতভাবে, সেটি তাকে 9 মাস পর্যন্ত তাকে প্রোটেকশন দিতে পারে। তখন ওই সময় একটা ভ্যাকসিন দিলাম, 15 মাসে আরেকটা দিলাম, সে সারা জীবনের জন্য সেই হামের আশঙ্কা মুক্ত থাকতে পারে। এরকম কি কোথাও হচ্ছে কিনা যে মাতৃদুগ্ধ যেটা এই ইমিউনিটিটা শিশুকে সরবরাহ করে, সেক্ষেত্রে কোনো ঘাটতি বা গাফিলতি হচ্ছে কিনা? সেটা অনেক কারণে হতে পারে। মা হয়তো কর্মজীবী, তার জন্য এটা হয়তো উনি পারছেন না, অথবা অনেক কারণেই আছে যে কিছু আমাদের সামাজিক কাস্টমস অনুযায়ী অনেকে হয়তো মনে করেন যে এটা করালে তার অন্যরকম ইচ্ছা আছে, এটা হয় না। তো সে কারণেও হতে, হ্যাঁ, আমরা বিশেষজ্ঞরা তো বলেছেন অপুষ্টি এই সমস্যাকে ট্রিগার করেছে। অবশ্যই অপুষ্টির কারণে তো, অপুষ্টি তো প্রতিরোধের সবচেয়ে বড় জায়গা যেটা অপুষ্টিহীনতা, সেটাকে আগা মানে, কিন্তু 6 মাসের মাথায় আসার ব্যাপারটিকে তো অন্যভাবে একটু বিবেচনা করতে হবে। যে WHO তো 6 মাসে ভ্যাকসিন দিতে বলছে না, ওরা তো 9 মাসে করেছিল। যার জন্য সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত। সেটা হলো যে 5 বছর নিচে যত বয়সী যত বাচ্চা আছে, প্রায় 2 কোটি মতন, তাদের প্রত্যেকে 1 মাসের মধ্যে ভ্যাকসিনেট করা। এটা ফল আমরা তাৎক্ষণিকভাবে পাবো না, এটার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু জনসচেতনতা। এইভাবে সচেতনটা হওয়া দরকার যে জ্বর হলেই তাকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, তাকে শুকনো জায়গাতে রাখা এবং জ্বর যেন বারবার না হয় সেটাকে লক্ষ্য করা। ঘেমে গেলে ভালো করে তাকে মুছে দেওয়া, তাকে একটা শুকনো বা একটা আর্দ্রতাহীন একটা জায়গাতে রাখা। যখন দেখা যাবে যে জ্বরটা কমছে না, তখন চিকিৎসকের কাছে যাওয়া। উনি যেন
প্রাথমিক পর্যায়ে নিউমোনিয়ার চিকিৎসাটা করতে পারেন জটিল হওয়ার আগে। মানে স্বাস্থ্য দপ্তর কি সর্বশক্তি দিয়ে নেমেছে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে তাদের কাছে মনে হয় যে একটু ডিলে মানে হয়তো এটা কমে যাবে, বলা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে বা ভ্যাকসিনেশনের সুফল পেতে 3 সপ্তাহ সময় বা 4 সপ্তাহ সময় লাগবে। ভ্যাকসিন হামের প্রাদুর্ভাব কমাবার কোনো ব্যবস্থা না। আপনি কমবে, আমরা কি সেই অপেক্ষায় আছি? যারা বলছেন যে 1 মাসের মধ্যে কমে যাবে তারা হয়তো ধরে নিচ্ছেন যে ন্যাচারালি যে কোনো একটা অসুখে তো একটা ডিক্লাইনিং ফেজ আছে, যেটা করোনাও কমে গেছিল একসময়, ঠিক সেরকমই হাম একটা সাময়িক সময়ের প্রাদুর্ভাব হিসেবে এসছে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যেটা পারবো না আমরা, যে শিশুরা হারিয়ে গেছে তাদেরকে ফেরত আনতে পারবো না। প্রতিদিন আগামীকাল যারা যাবে তাদের জন্য ওই কথাটি প্রযোজ্য যে আমাদের এই সচেতনতাটা দরকার, যেন হাম যেন নিউমোনিয়া পর্যায়ে যেন না যায়, বা নিউমোনিয়া পর্যায়ে গেলেও যেন প্রাথমিক নিউমোনিয়াতে তাকে যেন নির্মূল করা যায়। কারণ এটা হলো জটিলতার জন্য মৃত্যু। হাম নিজে কিন্তু মৃত্যুর কারণ ঘটায় না, কারণ হাম একটা ভাইরাসের অসুখ এবং সে নিজের মৃত্যু ঘটাবার ঘটনা তার সুযোগ নেই। এটা জটিলতার দিকে যখনই যাবে তখনই সেটা মৃত্যুর কারণ হতে পারে। ধন্যবাদ ডক্টর পাভেল। জনাব সোহরাব হাসান, মানে এই যে এটা পুরোপুরি যে ক্লিনিক্যাল ইস্যুতেই কিন্তু আটকে নেই। ডক্টর পাভেলের কথা আসছিল যে আমাদের কাভারেজ গত 2 বছরে কমে গেছে, যেটা আসলে 95% থাকার কথা সেটা 57 বা তার আশেপাশে বা 75 এরকমও হয়েছে। তো এই যে টিকার কাভারেজ কমে গেল কেন, এইটার বা এই যে মৃত্যুগুলোর দায়, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তারা তদন্তের কাজ শুরু করেছেন। আরেকটু বড় পরিসরে বিচার বিভাগীয় তদন্ত বা কমিশন গঠন করা, এরকম আপনার মনে হয় কিনা যে এটা আসলে এত ছোট বিষয় নয়? নানা রকম তো দাবি উঠছে, এটা ছোট বিষয় না। কারণ রাষ্ট্রীয় একটি সিদ্ধান্তের জন্য যদি এত বড় ক্ষতি হয়ে থাকে, এতগুলো শিশুর মৃত্যু হয়ে থাকে, তাই সিদ্ধান্ত কারা নিলেন, কেন নিলেন, সেটি তো প্রথমত খুঁজে বের করা দরকার। এবং এটি নিয়ে কিন্তু আদালতে রিটও হয়েছে। ক্ষতিপূরণ, কারণ অনুসন্ধান, ক্ষতিপূরণের কথা আজকেরটা ক্ষতিপূরণ নিয়ে হয়েছে একটা রিট। হ্যাঁ, কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তো আর জীবন পাওয়া যাবে না, জীবন পাওয়া যাবে না। একটা হচ্ছে যে এখানে 2 ধরনের বক্তব্য আছে, যে অন্তর্বর্তী সরকারের অমার্জনীয় অবহেলার কারণেই এটা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ প্রকাশ্যে বলেনি, কিন্তু যেটা জানা গেছে যে তারা যে টিকা ক্রয়ের যে নিয়ম ছিল সেটা পাল্টাতে চেয়েছিলেন। অর্থাৎ তারা নিজস্ব পদ্ধতিতেই টিকা ইউনিসেফের সাহায্য না নিয়েই টিকাটা সংগ্রহ করতে চেয়েছিলেন। কারণ টিকাটা আমরা কিন্তু বিনা পয়সায় পাই। এখন বিনা পয়সায় পাই, সেটি যারা দেন তাদের থেকে কোনো সমস্যা ছিল না, ইউনিসেফ এটা ব্যবস্থা করতেন, তারা এটা সংগ্রহ করে বাংলাদেশকে দিত। ব্যাপারটা কি এরকম সময় লাগছিল দেখে ইউনিসেফের কাছে সময় না, তারা একটা কমিশন নেন। তারা এই যে ব্যবস্থাপনার জন্য বা পরিবহনের জন্য তারা 10 থেকে 13 না 15 থেকে 30%, 15 থেকে 30%, সেটাও কিন্তু আবার কম না। কারণ সেটা কি এড়াতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? অন্তর্বর্তীকালীন সেটা এড়াতে চেয়েছিল, যে কারণে সিদ্ধান্ত নিতে পারেনি। যে এটা প্রস্তাবে এসেছে যে এটা পাল্টানো দরকার, আমরা কেন ইউনিসেফকে পয়সা দেব, কিন্তু এটার বিকল্পটা কি, বা বিকল্প উপায়ে তো টিকা সংগ্রহ করতে হবে, সেটি করেনি। সুতরাং এটা তো ওই সরকারের সিদ্ধান্তহীনতা একটা, দ্বিতীয় হচ্ছে অবহেলা, তৃতীয়ত হচ্ছে যে মানে এটি যে একটা গুরুতর বিষয় এটা না বোঝা, উপলব্ধি না করা। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি এই স্বাস্থ্যের বিষয়ে কোনো তার জানাশোনা ছিল না কোনো। তিনি হচ্ছেন গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত ছিলেন। ওই মন্ত্রণালয়ে পরবর্তীকালে একজন বিশেষ সহকারী ছিলেন। তিনি কি করেছেন এই প্রশ্ন তো আসেই। তিনি তো চিকিৎসক। সুতরাং সবটা মিলে এক ধরনের ওই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তো সবাই বলছে। জোরে সোরে জবাবদিহিতা নিশ্চিতের দাবি কিন্তু ওইভাবে আমরা দেখছি না। জবাবদিহীন সমাজে জবাবদিহিতা এখন হচ্ছে কি, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি যান, আমাদের যে ফেসবুক, ইউটিউবে, তখন তো মানে এটা শুধু জোরালো না, তার বিচার চেয়েছে, ফাঁসি চেয়েছে, এসব করেছে, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে সরকার যে উনি বলেছেন অতীতের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই এই ইস্যুতে। এটা আচ্ছা, তাহলে সব ইস্যুতে নয় কেন? এখন একজন দেখলাম যে এনসিপির নেতা, যিনি উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারে, তিনি বলেছেন যে আমরা পিছনের তাকাতে চাই না। তাহলে সব ক্ষেত্রেই সেটা হওয়া উচিত যে আমরা সামনেই তাকাতে চাই। তাহলে মানে এগুলো হচ্ছে যে আমাদের রাজনীতিকরা হচ্ছে সেটা নবীন এবং প্রবীণ সবাই
যে নিজের সুবিধা মতো ব্যাখ্যা দেন যে কোনো বিষয়ের, আর সুবিধা মতো তারা সিদ্ধান্ত নেন, ব্যাখ্যা দেন, প্রতিপক্ষকে আক্রমণ করেন, অথবা নিজের আক্রমণ ঠেকানোর জন্য নানা কৌশল বের করেন। এটি একটা সম্মিলিত ভোট। এটি অবশ্য রাজনৈতিক বিষয় না, এটি একটা স্বাস্থ্যসেবার বিষয়, সেটি কারিগরি বিষয়। এটি আমার মনে হচ্ছে যে যারা এসব বিষয়ে বিশেষজ্ঞ, তো সরকার যে কাজটি করতে পারেন, সরকারের ভিতরে এবং বাইরের বিশেষজ্ঞদের নিয়ে একটা পরামর্শ করা এবং প্রতিদিনের যে ঘটনা, এটা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেয়া। যেমন করোনার সময় আমরা দেখেছি যে সরকারের নির্ধারিত ব্যক্তি কিন্তু কর্মকর্তা এটা ব্যাখ্যা দিতেন যে আজকে কি হয়েছে, তথ্যটাও দিতেন, একই সঙ্গে ব্যাখ্যাও দিতেন। আবার একটা বলা হয় যে হাম অথবা হাম সংশ্লিষ্ট উপসর্গ। এখন কোনটা আসলে হামে মারা গেছে বা কোনটা উপসর্গ, এটাও কিন্তু সাধারণ মানুষ বোঝে না। আর সুতরাং আপনি যেটা বললেন বা পাভেল ভাই বললেন, এই মুহূর্তে দরকার হচ্ছে এটা প্রতিরোধ করা। মানে আর একটি শিশুও আমরা চাই না যে হামে মৃত্যু হোক। ধন্যবাদ সোহরাব হাসান। ছোট করে একটু ডক্টর পাভেল আপনার কাছে জানতে চাই যে সরকার আসলে মানে আগের উত্তরে আমরা মানে প্রতিরোধ করার জন্য কি করতে হবে সেটা আপনি বলেছেন, কিন্তু এই যে আমরাও দেখি প্রতিদিন বুলেটিন আসে, প্রচুর তথ্যে গরমিল থাকে। আবার দেখা যায় যে বিশেষ করে শনিবারে মৃত্যুর হার কম থাকে, প্রতি শনিবারে, হয়তো শুক্রবারের কারণে তথ্য আপডেট হয় না, আবার সেটা রবি সোমবারে বেড়ে যায়। সরকারের ভিতর এই হাম প্রতিরোধে একটু গা ছাড়া ভাব লক্ষ্য করা যায়, অনেকেই অভিযোগ করেন। এটা মনে করার কারণে, কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজে এই হামের ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করেছেন, এবং সেজন্য কিন্তু উনি বলেছেন যে অতীতের দায় আছে, এটা ঠিক আছে, কিন্তু সেটা হয়তো অন্য প্রসঙ্গ, সেটা দেখার দায়িত্ব আলাদা, কিন্তু সেটা তো আমার এই সমস্যার সমাধান করছে না, তাই না? ওটা আমরা খুঁজে বের করবো যাতে ওই ত্রুটি যেন আমরা না করি। কিন্তু একই সাথে এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে আর কি সব জায়গায়, যে স্বাস্থ্যকর্মীদের কিন্তু যে ছুটিগুলো ছিল সেগুলো কিন্তু সকল স্তরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন যে তাদের অনেকগুলো ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র সার্বক্ষণিক কাজের সাক্ষাৎ নিয়ে তাদেরকে ইনভলভ করার জন্য। এটা হতে পারে কোনো কোনো জায়গাতে হয়তো তথ্যের আসার ক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু তথ্য গোপনের কোনো চেষ্টা তো কোথাও নেই, কারণ যেটা সত্যি সেটা তো আপনাকে বলতেই হবে। আর এই সোশ্যাল মিডিয়ার এই যুগে তার এগুলো চাইলে তো ওগুলোকে আপনি আড়াল করে রাখতে পারবেন না। কিন্তু এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সৌরভ ভাইও আংশিকভাবে বলার চেষ্টা করেছেন যে জনসচেতনতাটা বাড়ানো, এবং যে জায়গাগুলোতে বেশি করে হচ্ছে সেই জায়গাগুলো একটা ম্যাপিং। আর ইউনিসেফও বলেছে ঘরে ঘরে যেতে, মানে এটা জাস্ট আমাদের টিকা কেন্দ্রে আসবে সেই অপেক্ষায় না থাকা, সেটাই। সেজন্য এই যে 2 কোটি শিশুকে 5 বছর বয়সে, কারণ এটা ভ্যাকসিনেশন প্রোগ্রামে হচ্ছে 15 মাসের পরে কাউকে ভ্যাকসিন দেওয়ার কথা না, কিন্তু এটাকে ব্ল্যাঙ্কেট হিসেবে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য যে আমরা কারোর ব্যাপারে ঝুঁকিটা নিতে চাই না, যাতে করে 5 বছর বয়সী যতগুলো বাচ্চা আছে তাদের প্রায় 2 কোটি সংখ্যক এদের প্রত্যেকে যেন ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আসে সেটাকে নিশ্চিত করা। আবার একসাথে যে এই সচেতনতাটা সকল ক্ষেত্রে চলিয়ে দেওয়া, এবং যে জায়গাগুলোতে দেশের যে এলাকাতে প্রাদুর্ভাবগুলো তুলনামূলকভাবে বেশি দেখছি আমরা, তার একটা ম্যাপিং করে সেই জায়গাতে যেন এই আমাদের কনসেন্ট্রেশনটা বেশি হয়। কারণ সব জায়গাতে এটা বিক্ষিপ্তভাবে তো দরকার নেই, আমরা তো জানি যে কোন জায়গাতে এটা প্রাদুর্ভাব বেশি, কোন এলাকাতে আক্রান্তের সংখ্যা বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এইভাবে যদি ফোকাস করে তাহলে তার জনশক্তিগুলোকে বেশি করে সেই জায়গাতে তারা কনসেন্ট্রেট করতে পারে। এবং আমরা সম্প্রতি দেখলাম স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নিজেও একটু ভৎসনা করেছেন, উনি কথাবার্তায় মানে একটি প্রোগ্রামে গতকালই যে অতি প্রশংসার কারণে প্রধানমন্ত্রী নিজেই তাকে ভৎসনা করেছেন। না, এখানে প্রশংসা তো দরকার না, হাম ইস্যুতে না, অন্য ইস্যুতে। না, এটা প্রথমত কাজ করে আমাদের দেখাতে হবে। ওই দিন শেষ আপনি শুধুমাত্র স্তুতি স্থাপকতা করবেন না, তাতে আপনার প্রমোশন হবে এরকম মনে করার কোনো কারণে। এটা পারফরমেন্স বেসড। প্রধানমন্ত্রী সবার কাছে কাজ দেখতে চান, এবং কাজ করার মধ্যে দিয়ে তাকে দক্ষতা প্রমাণ করতে হবে। ধন্যবাদ ডক্টর পাভেল। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, আরও শুনে ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। ডক্টর পাভেল, আবার একটু স্বাস্থ্যের বাইরের ইস্যু। সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন এসছে এবং আলোচনাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য জনপরিসরে, যে সরকার মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা করছে, এবং সেটা খুব দূরে নয়, হয়তো ঈদের পরে বা বাজেট অধিবেশনের পরে। তো এই যে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা করছে, কি ধরনের পরিবর্তন মন্ত্রিসভা আসতে পারে? এটা পরিবর্তন হবে কিনা এই সংক্রান্ত ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, তবে যেটা আছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের প্রথম দিনই বলেছেন যে দেখুন, এটা আপনাদের কারোই নিয়োগ এখানে কিন্তু চূড়ান্ত নয়, এটা আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের দক্ষতা প্রমাণ করার মধ্যে দিয়ে এটাকে থাকতে হবে। যদি দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সেই দক্ষতা প্রদর্শন করতে ব্যর্থ হচ্ছি, এবং আমাদের চাইতে যোগ্যতারও কোনো ব্যক্তি আছে যেটা দায়িত্ব দিলে তিনি এর চাইতে ভালো পারফরমেন্স করতে পারবেন, জনগণের কাছে এই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে।
তো এখন এটা মাননীয় প্রধানমন্ত্রী তার মূল্যায়নের জায়গা থেকে এটা দেখবেন যে তার কাছে যেটা মনে হতে পারে, যদি এরকম প্রতীয়মান হয় যে কোনো ক্ষেত্রে সেরকম মনে হচ্ছে তার, তাহলে তিনি হয়তো সেই সিদ্ধান্তটি নেবেন। এটি পরিপূর্ণ তার ফলে এই যে জায়গাটি আপনি বলেন যে কোন বিবেচনাতেই যাবে, সেই বিবেচনাটা হচ্ছে একটাই, যে দায়িত্ব এক একজন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে অর্পিত হয়েছে, এটা তো বাই ডিফল্ট এটা বলাই থাকে যে আপনার মন্ত্রণালয়ের কাজের পরিধি কতটা। সেখানে যদি বোঝা যায় যে পারফরমেন্সের ক্ষেত্রে সন্তোষজনক, তো ঠিক আছে। আর যদি মনে হয় যে না, প্রত্যাশিত লেভেলটি আরেকটু উঁচুতে যেখানে পৌঁছানো যাচ্ছে না, তিনি হয়তো সেই জায়গাতে চিন্তা করতে পারেন ভিন্নভাবে। এটাই পরিকল্পনা, এর বাইরে অন্য কিছু আমার জানা নেই। ধন্যবাদ ডক্টর পাবেল। জনাব সরফ হাসান, আমরা মন্ত্রিসভার তো বিচার বিশ্লেষণ করেছি। যখন মন্ত্রিসভা গঠন হয়েছে আমরা দেখেছি যে এক মন্ত্রী 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কারো কাছে একাধিক আছে, অনেক সিনিয়র নেতা আছে যাদের এখনো কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, বা তারা অতীতে তাদের সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা বর্তমানে নেই। আবার কেউ কেউ আলোচিত বা বিতর্কিত মন্তব্য করেছেন, এসব নিয়েও আলোচনা হয়েছে। আপনার বিবেচনায় মন্ত্রিসভার সম্প্রসারণ, আমরা প্রায় সময় দেখি সব কিছুই দেখা যায় যে মানে এই বিষয়ে প্রধানমন্ত্রীর এখতিয়ার, প্রধানমন্ত্রীর ইচ্ছা, প্রধানমন্ত্রী যা করবেন তাই হবে, এরকমটাই বলে থাকেন, এরকমটাই দেখি আমরা। তো আসলে যেভাবে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং এরপরে যেভাবে মন্ত্রিসভা সম্প্রসারণ হয়, আসলে কি বিবেচনায় নেওয়া উচিত? আমরা তো কখনো কাউকে তেমন একটা বাদ দিতে দেখি না, আমরা শুধু যুক্ত হতে দেখি। আপনার বিবেচনায় মন্ত্রিসভা যদি সম্প্রসারণ হয় কেমন হওয়া উচিত? শুধু আমি এই সরকারের কথা বলছি, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী যাকে খুশি আইনও সেভাবে বলা যাকে খুশি বাদ দিবেন সেটাই তার হওয়া উচিত নাকি? একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। একটা হচ্ছে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা, আগ্রহ, এবং যে বিষয়ে যাকে দায়িত্ব দেওয়া হবে সেই বিষয় নিয়ে সেই বিষয়ে তিনি কতটা প্রস্তুতি নিচ্ছেন। আমাদের এখানে কিন্তু এটি হয় না। এটা অন্তত স্বাধীনতার পর বলতে পারি যতগুলো মন্ত্রিসভা গঠিত হয়েছে, অনেকগুলো তো নাটকীয়ভাবে, যেমন সামরিক শাসনের আমলে বা আমলাদের নিয়ে, অথবা সাবেক সামরিক কর্মকর্তা অথবা সামরিক, কিন্তু রাজনৈতিক সরকারে যতগুলো মন্ত্রিসভা হয়েছে, ধরেন এই যে যাদের মন্ত্রী করা হয়েছে অতীতে বা এখনও, তারা ওই নির্দিষ্ট বিষয়ে যাকে যে মন্ত্রী করা হয়েছে, নির্দিষ্ট বিষয়ে তিনি পড়াশোনা কতটা করেছেন, তার আগ্রহ কতটা জানার, কতটা গবেষণা করেছেন বা গবেষণা দেখেছেন। আর আমার মনে হয় এই প্রশ্নগুলো বোধহয় উচ্চারিত হওয়া উচিত না, এই প্রশ্নগুলো সামনে আসা উচিত প্রধানমন্ত্রীর সামনে। মন্ত্রিসভা যখন গঠিত হলো, এক ধরনের কেন চাপানো উত্তর ছিল দলের ভেতর এবং দলের বাইরেও, যে মন্ত্রিসভা যথেষ্ট নয়, যথেষ্ট দক্ষ নয়, এরকম একটা কথা ছিল। এখন তাহলে কি করতে হবে? তাদের কাজ দিয়ে দক্ষতা প্রমাণ করতে হবে, অথবা যেটি পাভেল ভাই বললেন, অথবা দক্ষতা প্রমাণ করতে না পারলে বাদ পড়তে হবে। তাহলে নতুন কয়েকজন বেশ জ্যেষ্ঠ নেতা, তারা মন্ত্রিসভায় জায়গা পাননি, এটা নিয়েও কথাবার্তা হয়েছে। তাহলে তারা কি, এই যে এখন যে আলোচনা হচ্ছে যে যোগ হতে পারে নতুন, তাহলে কি তারা যুক্ত হতে পারেন? এমনকি পাভেল ভাইয়ের নামও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে তিনি টেকনোক্রেট কোটায় তো আছেন এখনও। আরেকটি হচ্ছে যে বেশিরভাগ মন্ত্রণালয়ে এক ধরনের গয়রহ করা হয়েছে, মন্ত্রী থাকবে, একজন প্রতিমন্ত্রী থাকবে, আবার কোনো তিনজন আছে আবার কোনো মন্ত্রণালয়ে উপদেষ্টাও আছেন, বিশেষ সহকারীও আছেন। আবার দেখা যাচ্ছে যে একটা বড় মন্ত্রণালয়, বড় হয়তো 2-3টা মন্ত্রণালয় হতে পারতো, কিন্তু একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটা একটা, এই বাজেট অধিবেশনের আগেই, বাজেট অধিবেশনের পর এটা রদবদল হলে সেটি সুফল দেবে না, বরং বাজেট অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী নিশ্চয়ই, এবং তার নিশ্চয়ই পরামর্শক আছেন, উপদেষ্টা আছেন, যে একটা আত্মমূল্যায়ন করা উচিত যে মন্ত্রিসভা কে কতটা তার দক্ষতা দেখাতে পারছে, পারফরমেন্স করছেন, তার ভিত্তিতে। আবার ধরুন এই যে আমি বলি সংস্কৃতি মন্ত্রণালয় বা ধরেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, খুবই ছোট মন্ত্রণালয়, সেখানে কি একাধিক মন্ত্রীর প্রয়োজন আছে? আর সেখানে একযোগে যদি কাজ করে, পারস্পরিক সহযোগিতা সমন্বিতভাবে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এই সরকার তো নিশ্চয়ই ব্যয়বহুল প্রশাসন করতে চাচ্ছে না, সুতরাং সেটাও দেখার বিষয়। যেখানে প্রয়োজন সেখানে নেবে, কিন্তু যেখানে প্রয়োজন, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, এখানে তো একজনই চালাচ্ছে এখন,
বা এখানে তো অনেক বড় মন্ত্রণালয়, যেটা আপনি বললেন যে হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে একজন চালাচ্ছেন, আরো যেমন পার্বত্য চট্টগ্রাম, যেখানে আপনি যেটা বললেন দুজন বা হ্যাঁ দুজন, সংস্কৃতিতে। যেমন ধরেন এখন তো অর্থমন্ত্রী একজনই, সেখানে কিন্তু প্রতিমন্ত্রী নেই, আহ, পরিকল্পনায় আছে, তাই তো? তো এটার একটা একটা ভারসাম্য আসা দরকার বা একটা একটা কি বলে একটা মূল্যায়ন প্রয়োজন। প্রয়োজন আছে। কারণ রাজনৈতিক পরিসরে এবং বিএনপি ক্ষমতাসীন দলের ভেতরেই কিন্তু এই আলোচনাটা আছে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্বের উপযোগী কিনা। আচ্ছা। রবীন্দ্রনাথের ভাষায় তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও। শকতি না? ধন্যবাদ সালাম হাসান। ডক্টর পাভেল, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা, যে আপনার নামও তো গণমাধ্যমে আসছে, টেকনোক্রেট কোটায়, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য করার আছে? দেখুন, যেটা সৌরভ ভাই বলছিলেন, যে সেটা হচ্ছে, দেখেন সরকার তো একটা সামগ্রিকভাবে একটা টিম, তো তাই না? টিমের নেতা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং দিন শেষে তাকে কিন্তু জবাবদিহিতার মূল জায়গাতে, নেতৃত্বের মূল জায়গাতে কিন্তু 5 বছর পর যখন আরেকটা নির্বাচন আসবে তখন তাকে কিন্তু হিসেব নিকেশগুলো দিতে হবে। তো ফলে প্রত্যেকটা বছর কিন্তু বলতে পারেন যে 5টা 10টা সেমিস্টারে বিভক্ত আর কি। আচ্ছা। তো ওই সেমিস্টার ওয়াইজ পরীক্ষার মতন করে হতে পারে যে প্র্যাকটিক্যালি আপনি কতটুকু পারফর্ম করবেন, অথবা টার্ম হতে পারে, সেই টার্মটা 4 মাসের মেয়াদে একটা টার্ম কিংবা 3 মাস মেয়াদে একটা টার্ম, সেই ভিত্তিতে মূল্যায়ন করবেন। এবং প্রধানমন্ত্রী খুব ক্যালকুলেটিভ মানুষ, উনি কিন্তু ঠিক যে কোনো জিনিসের আপাত দৃষ্টির বিবেচনাটা কখনোই করেন না। তিনি হয়তো তার স্কোরিংয়ের ভেতর থেকে এটা দেখবেন যে তার ম্যানিফেস্টোতে যে কথাগুলো অঙ্গীকার, সে মন্ত্রণালয় ভিত্তিক যেটা দেওয়া হয়েছে, সেখানে একজন মন্ত্রীর প্রথম 3 মাস বা 6 মাসে কতটুকু পারফর্ম করলে ধরা যাবে যে উনি ঠিক তার ট্র্যাক রেকর্ডে ঠিক মতন করে পারফরমেন্সটা করছেন কিনা, সেই হিসাবটা তার কাছে আছে। সুতরাং সেই বিবেচনাতে উনি তার পক্ষে, তার কোনো জবাবদিহিতা মূল দিন শেষে তো তাকেই করতে হবে, সেটা উনি করবেন তার মতন করে। আর একটা বিষয় হলো কি, যে আমি সবসময় মনে করি যে দল এবং সরকার দুটো কিন্তু ভিন্ন একটা অস্তিত্ব, এবং সেটা কখনোই পুরো সরকারের দলের ভিতরে ঢুকে দেওয়া উচিত না। সেটা যদি হয় তাহলে দল বলে কিছু থাকে না। কিন্তু উনি কিন্তু গতকালকেও সেটা বলেছেন, আপনি যেটা কৃষিবিদ ইনস্টিটিউটে, যেটা কিন্তু আমরা তো সরকারের গুরুত্বপূর্ণ অংশের অনেককেই সরকার মানে দেখছি, দলের এটা ঠিক আছে, দেখছি, আমরা তো ঠিক আছে, ওইভাবে কিন্তু পৃথক করতে পারছি না। আবার সৌরভ ভাই এটা বলেছেন যে অনেক গুরুত্বপূর্ণ নেতা যারা আছেন তারা কিন্তু সরকারের বাইরে রয়েছেন, তাদেরকে হয়তো উনি অন্যভাবে চিন্তা করেন। গতকালকে যেমন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সম্মেলনটা হয়েছে, উনি তেল বলেছেন যে বিএনপির সরকারটা হচ্ছে বিএনপির সরকার। সুতরাং বিএনপি শব্দটি যেখানে জড়িয়ে আছে, সেখানে তাকে কিন্তু এই যে রাজনৈতিক যে শক্তিটি আছে তার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা অগ্রণী জায়গা থেকে কিন্তু দায়িত্বটা পালন করতে হবে। সেজন্য এই জায়গায় একটা ব্যালেন্সের প্রয়োজন আছে। পুরোটাই সরকার না, এবং দল, সরকার এবং দল দুটোর সমন্বিত চেষ্টাতেই যদি ম্যানিফেস্টো বাস্তবায়ন হয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি সরকার করতে পারে, সেটাই সফলতা। সুতরাং এখানে কাকে কোথায় নেওয়া হলো সেটা বড় কথা না, বড় কথা হলো যে তার জায়গা থেকে তিনি কতটুকু অবদান রাখতে পারছেন, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী বা উনি একই সাথে কিন্তু দলের চেয়ারপারসন, তো স্বাভাবিকভাবে তার কাছে কিন্তু ওই হিসাবটা থাকবে যে দলীয় কর্মকাণ্ডে কাকে দরকার বেশি, সেখান থেকে তিনি দল পরিচালনার সুফলটা পাবেন। এবং আমাদের দেশে কিন্তু দলগুলোতে ওই যে প্রথাগত মাঠে ঠিক স্লোগান কিংবা পুলিশের সাথে যে একটা সাংঘর্ষিক অবস্থানের রাজনীতি হয়তো আগামী দিনে থাকবে না, সেখানে বুদ্ধিবৃত্তিক রাজনীতির প্রশ্ন উঠবে, এবং সেখানে যদি কল্যাণমুখী ধারণায় থাকেন তাহলে দক্ষতা, যোগ্যতা কিন্তু মেধাভিত্তিক হবে। সুতরাং রাজনৈতিক স্কুলিং সেটা গুরুত্বপূর্ণ, এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা তার গুরুত্বের বিবেচনাতে রেখেছেন যে আমাদের দলের যে নেতাকর্মী যারা তৈরি হবেন তারা যেন প্রকৃতপক্ষে পরবর্তী পর্যায়ে সরকারে গেলে যেন দায়িত্বটি পালন করতে পারেন, এরকম একটা পারস্পরিক বিনিময়ের জায়গাটা রেখে কিন্তু উনি দেশটা পরিচালনা করতে চান। ধন্যবাদ ডক্টর পাভেল। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব সরওয়ার হোসেন, আপনি খেয়াল করেছেন কিনা দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানে একটু মৃদু স্বরে হলেও একটা দাবি উঠছে যে ছাত্র রাজনীতি বন্ধ হোক। কালকেও ইডেনে এটা নিয়ে রাতে উত্তেজনা হয়েছিল। তো অনেকেই বলছেন যে একটি ছাত্র সংগঠনের লোক সদস্যরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই দাবিটি তুলছে। তো দেশে যখন মানে একটি নতুন সরকার ক্ষমতায় এসছে, এমন একটা সময় এই দাবিটা আসলে মানে কারো ইন্ধনে তৈরি হচ্ছে, এটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে এরকম দাবি এখনো তোলার মতো অবস্থা আসেনি। আপনি মনে করেন, কি মনে করেন এর পিছনে কি? জুলাই অভ্যুত্থানের পর আমাদের জাতীয় রাজনীতির যে সুস্থ পরিবেশ থাকার কথা, সেটা কিন্তু আমরা রাখতে পারিনি, অথবা নেই, রাজনীতিকদের কারণেই, রাজনৈতিক দলগুলোর কারণেই। এটা পারস্পরিক গণতন্ত্র কার্যকর হয়, গণতন্ত্র এগোয় হচ্ছে পারস্পরিক আস্থার উপর।
সেটা সরকারি দল, বিরোধী দল, সংসদের ভেতরের দল বা বাইরের দল, অথবা ব্যক্তি, নাগরিক সমাজ সম্মিলিত একটা চেষ্টা। এর অর্থ না যে সবাই মিলে একটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের বিরোধিতা করবে, কিন্তু এর শত্রুতা হবে না। এখন ছাত্র রাজনীতির যে এই পটভূমির কথা বলছেন, এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে 5টি ছাত্র সংসদে একটি কী বলে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের এই সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন, তারা জয়ী হয়েছে। সুতরাং ওই 5টি ছাত্র সংসদের প্রশাসনের সাথে তাদের একটা, আমরা প্রায়ই তো দেখি, টানাপোড়েন চলছে। তো এই যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, তো এখানে যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি নাও থাকে, এটা কিভাবে কাটানো হবে? আর ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র সংসদ থাকবে, এটা কি করে হয়? পাকিস্তান আমলে তো নামে রাজনীতি করা যেত ছাত্র না। রাজনীতির ব্যাপারে এখন যেমন দেখুন, এই ছাত্র রাজনীতি নিয়ে একটি খুলনার যেটা কুয়েট, সম্ভবত কুয়েট 7-8 মাস বন্ধ ছিল, যে এটা নিয়ে যে হাঙ্গামা হয়েছিল, উপাচার্য পদত্যাগ করেছিলেন বা উপাচার্য পদত্যাগের দাবিতে অনেক অঘটন ঘটেছে। কথা হচ্ছে যে আমরা একসঙ্গে থাকতে পারবো না কেন? এই যে ইডেনের কথাই বললেন, ইডেনে যদি 50,000 ছাত্রী হয়ে থাকে বা 40,000, তাদের শিক্ষাই তো মূল লক্ষ্য, লেখাপড়া মূল লক্ষ্য। মানে আপনি আপনার কাছে জানতে চাইছি যে এই আলোচনাটা আসলে আবার আসা উচিত কিনা, বা এই বিষয়ে সরকারেরও রিভিউ করা দরকার কিনা, ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, নাকি যেরকম না, সরকার রিভিউ করে, সরকার সিদ্ধান্ত সবার সাথে, সরকার না, সব দলের সাথে আলোচনা করে সংসদে আলোচনা হতে পারে। এটাও কঠিন। কথা হচ্ছে যে ছাত্র রাজনীতির যে অসুস্থ অবস্থা, সেটা দূর করতে হবে, সেটা দূর করতে। আচ্ছা, এর যে রোগটা আছে, রোগটা দূর করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কোনো কাজ হবে না, কারণ আমরা তো দেখলাম যে 30 বছরেরও বেশি ছাত্র সংসদগুলোর নির্বাচন হতো না। তাতে কি ওই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ছিল? নির্বাচন হবে, ছাত্র রাজনীতিও থাকবে, কিন্তু সেই রাজনীতি, একটা প্রশ্ন আসছে যে সেটা কতটা দলীয় হবে। এখন রাজনীতি মানে যারাই বয়স্ক, মানে পূর্ণবয়স্ক, 18 বছরের বয়স, যে 18 বছরের উপরে যাদের বয়স, তারা যদি ভোট দিতে পারেন, তারা রাজনীতিও করতে পারবেন। মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করার এই দাবি যৌক্তিক নয়। ধন্যবাদ সোহরাব হাসান। ডক্টর পাভেল, আপনি তো শিক্ষাবিদ একজন। আমাদের দেশের আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে কি জ্ঞান সৃজন হয়, নাকি আসলে আমরা গ্র্যাজুয়েট বের করছি? এই বাস্তবতায় ছাত্র রাজনীতির একটা পরিবর্তন, অভ্যুত্থান তো একটা হয়েছে 24-এ, এবার কি কিছু পরিবর্তন, মানে যেটা বলছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে দূরে সরে আসা, এ ব্যাপারে বিএনপি সরকার কিছু করবে? এবং খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কথা তুলেছেন আপনি। আমি সোহরাব ভাই যে অংশটুকু কভার করেছেন সেটাতে আমি ঢুকবো না, ওটার পুনরাবৃত্তি আমি প্রয়োজন মনে করি না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করবার যে তথাকথিত আন্দোলন, স্বতঃস্ফূর্ত সাধারণ ছাত্র, এরা আসলে কারা এবং এটার উদ্দেশ্যটা কি? হঠাৎ করে কোনো কথা নেই, এর কি একটা মনে হচ্ছিল যে সমাজে এরকম একটা কোনো দাবির প্রেক্ষাপট তৈরি হয়েছে যে এই কথাটা এই সময় বলতে হবে? এটা কিন্তু সেরকম না। আর সোহরাব ভাই বোধহয় একটু কারেকশন দরকার, যে উনি বলেছেন যে একটা ছাত্র শিবির এই ইলেকশনে জিতেছে, যেটা ডাকসু ইলেকশনগুলো, যেটা ছাত্র শিবির কিন্তু নির্বাচন করেনি। ওই জায়গায় কিন্তু তাদের গোপনীয়তার রাস্তা ছিল, তারা অন্য ব্যানারটা ব্যবহার করেছে, এবং এখানেই সমস্যা। অর্থাৎ প্রচ্ছন্নভাবে তারা তাদের অবস্থানটা জিয়ে রাখবে, কিন্তু প্রকাশ্যে তাদের নামটা তারা উচ্চারণ করতে চায় না। এই জায়গাতে সমস্যা। দেখবেন আমাদের ঐতিহাসিকভাবে আমাদের সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে এমনকি পাকিস্তানের বিভাজনের আন্দোলনের ক্ষেত্রে কিন্তু ছাত্রদের যে অবস্থানটা ছিল, সেই জায়গাতে কিন্তু ছাত্র রাজনীতি দেশের পরিবর্তনগুলো, এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কারও পরিবর্তনগুলো ঘটাবার সবগুলো করেছে, 90-এর গণ-অভ্যুত্থানও করেছে। তারা কিন্তু কখনো পরবর্তী পর্যায়ে ছাত্র রাজনীতির ব্যাপারটাকে বিষাক্ত করেনি, যেটা এই সময়টাতে হয়েছে। প্রশ্ন অনেকগুলো জায়গাতে উঠেছে, অনেকগুলো বিভাজন, অনেকগুলো প্রশ্ন আছে। আমার মনে হয় যে ওই জায়গায় সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির যে বিশুদ্ধ প্রচেষ্টা, এটা মনোজগতের পরিবর্তনের দরকার আছে। আপনি ক্যাম্পাসে স্লোগান দেওয়ার সময় অশ্লীল ভাষায় কথা বলবেন, এটা কি ছাত্রদের মুখে বা ওই সর্বোচ্চ বিদ্যাপীঠে এটা কি আপনি পছন্দ করবেন? এটা তো করছি না। তার মানে কি শিক্ষাটা, আপনি যে কথাটা আপনি বলছিলেন যে প্রকৃতপক্ষে সেটি তার যে প্রোডাক্টটা যেখানে দেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে তৈরি করছে না। আপনাকে যদি একটা আগাম ব্যাপারটা বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জায়গাতে একটু অন্য একটা অবস্থান নিতে চান। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার একটা সিদ্ধান্ত বোধহয় কিছুদিনের মধ্যে উনি জানাতে পারেন। সেখানে কিন্তু তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মেধাবী ছাত্রদের সাথে উনি কথা বলবেন, এবং সেখানে তার উদ্দেশ্যটাই হলো দুটো। একটা হচ্ছে উনি ওনার পরিকল্পনার কথা বলতে চান, তাদের কাছ থেকে তাদের প্রত্যাশাটার কথা উনি বলবেন, মেধা কেন দেশে রেখে দেওয়া যায়
সেটার কথা আমাদের বিউরোক্রেসি, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, দেশের সকল ক্ষেত্রে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন কি তাতে আসবে? হ্যাঁ, যদি আপনি এটা করতে পারেন, ছাত্র রাজনীতি যদি রাজনীতি শব্দটি যদি না বলে তো শাসক দল হিসেবে বিএনপি তো আগে উদ্যোগটা নিতে পারে। হ্যাঁ, সেই উদ্যোগের প্রাসঙ্গিকতাতে আমি বলেছি এটা, যে ওই ক্যাম্পাস দখল, সেই আপনার গেস্ট রুম কালচার, এগুলো যদি ছাত্র রাজনীতির অংশ অপরিহার্যতার জায়গায় যায়, তাহলে তো এটা ছাত্র রাজনীতি বলবো না আমি। ছাত্র রাজনীতিতে আপনি গুণগত পরিবর্তনের জায়গায় না, মেধাভিত্তিক বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা করুন। আপনি কি করে আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রেডিং বা রেটিং, এটাকে বৃদ্ধি করতে পারেন কি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেটিং কী করে বাড়ে, আমাদের এখানে গবেষণার কাজ কতটা হতে পারে, মেধাবী ছাত্রদেরকে সত্যিকার অর্থে কর্মোদ্যোগে কতটাকে ব্যবহার করা যায়, আমাদের বিউরোক্রেসি কতটা বার্গেনিং ক্ষমতা রাখে, আন্তর্জাতিক দক্ষতা অর্জন করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমাদের দক্ষতা মাত্রাটা পৃথিবীর সাথে মোকাবেলা করার মতো সক্ষমতা রাখে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে ছাত্র রাজনীতি করুন। আপনি ওই অশ্লীল স্লোগানের রাজনীতিকে ছাত্র রাজনীতি যদি বানিয়ে দেন। ডাক্তার পাভেল, এই প্রসঙ্গে একটা সম্পর্ক প্রশ্ন চলে আসে, সেই লক্ষ্যকে অ্যালাইন করে আপনাদের ভিসি নিয়োগগুলো কি ঠিক ছিল? এ পর্যন্ত যত ভিসি নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান সৃজনের জন্য? আচ্ছা, আপনি একটা কথাতে এই জায়গাতে একটু যদি আসবার চেষ্টা করি, সেটা হলো দেখেন, একজন ব্যক্তিকে যদি আপনি মনে করেন, আপনি হয়তো বলতে চাইবেন যে তার একটা বেশি কোনো একটা রং চং বা কোনো একটা দলীয় একটা প্রভাব রয়েছে বা সমর্থনের জায়গা সেখান থেকে দিয়েছেন। এখানে কিন্তু উল্টোটাও হতে পারে কথাটা। সেটা হলো যে যাদেরকে আপনি তথাকথিত বিদ্বান বুদ্ধিমান যদি মনে করতে চান, তো গত 17 বছরে যে পরিকাঠামো তৈরি হয়েছিল, সেখান থেকে যদি আপনি তথাকথিত বুদ্ধিবৃত্তিক লোক খুঁজতে যান, তাহলে যদি আপনার কাছে মনে হয় যে সে স্বৈরাচারের পদলেহন করা কোনো একটা ব্যক্তিকে যদি আপনি বুদ্ধিবৃত্তিক জায়গায় দেখেন, এরকম দেখেছি তো আমরা, সেটা দেখবার দরকার নেই, বরং আপনি কাজের মধ্যে দিয়ে দেখেন। যেটা হলো যে সরকারের এই শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার ক্ষেত্রগুলোকে ওনারা কীভাবে দেখতে চান সরকার, সেটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই ভিসিরা তাদের দায়িত্ব পালন করতে পারেন কিনা, আমরা মূল্যায়নটা সেই জায়গা থেকে করি। ভিসি তো একটা ব্যক্তি, তাই না? একজন ব্যক্তিকে একটা প্রতিষ্ঠানের সব কিছুর ক্ষেত্রে নিয়ামক শক্তি বা সব কিছুর পরিবর্তন বা সব কিছুর স্কেলিংকে একজন ভিসি নিয়োগ দিয়ে দেখবো আমি? আমার ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, পরীক্ষার ব্যবস্থাপনা, সেমিস্টারগুলো করা, শিক্ষক নিয়োগ, শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, আপনার লাইব্রেরির সুবিধা, আপনার আবাসন ব্যবস্থাপনা, এই সব কিছুকে যদি এর সাথে একীভূত না করি, অথবা জব মার্কেটে তাদের অবস্থানটা কী হবে, এবং আমাদের দেশের ভবিষ্যতের যে গবেষণার ক্ষেত্রটি, যে জায়গায় আমরা চরমভাবে একটা অবহেলার জায়গায় রয়েছি, এবং আমাদের প্রযুক্তির ক্ষেত্রে যে পরনির্ভরতা আছে, এগুলোকে অ্যাড্রেস করার মতন করে যে সক্ষম উচ্চশিক্ষা, সেটা তৈরি করার ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা রয়েছে। সেটিকে সমর্থন করবার মতন করে যে শিক্ষা ব্যবস্থাপনা, যে ছাত্র রাজনীতি, সেটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। ধন্যবাদ ডাক্তার পাভেল। আমাদের সময় খুব কম, ছোট করে একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলো, গত শুক্রবারই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় মৌলভীবাজারে 10 জনকে পুশিন করা হয়েছে। আপনার কি মনে হয় যে বিজেপি সরকার যে পশ্চিমবঙ্গে গঠন করলো বিজেপি, আমাদের এই অবস্থায় সতর্ক হওয়ার প্রয়োজন আছে? কেননা এই অনুপ্রবেশের ইস্যু শুভেন্দু অধিকারীর নির্বাচনের একটা বড় এজেন্ডা ছিল। না, সতর্ক হওয়ার তো প্রয়োজন আছেই, একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালাতে হবে। ভারতকে বলতে হবে পুশিন করার নামে ভারতীয় নাগরিকদের এখানে ঠেলে দিতে পারে না। আর বাংলাদেশের কোনো ব্যক্তি যদি সেখানে থাকে, তাহলে সেটাও কূটনৈতিকভাবে বলতে হবে। কূটনৈতিকভাবে বলার পর একটু কড়া অবস্থান নেওয়া উচিত কিনা? খালি কার্পেটের নিচে মৌলভীবাজার যে সীমান্তের কথা বলছেন, মৌলভীবাজার, সেখানে বিজেপি কিন্তু আগে থেকেই সরকারে ছিল, এখনও একই দলের সরকার, একই মুখ্যমন্ত্রী, তাদের নীতি। আর সীমান্তে যেটি আখাউড়া সীমান্তে হয়েছে, কসবা, আর এটি তো মাঝে মাঝেই হয়, কিন্তু কেন হচ্ছে, কি কারণটা খুঁজে বের করা। আরেকটা ব্যাপার, আমাদের বোধহয় অন্য দিক থেকেও সতর্ক। এক হচ্ছে যে সীমান্তে একটাও গুলি না হোক, আবার আমরা চাইব যে বাংলাদেশের একজন নাগরিকও কাগজপত্র ছাড়া, বৈধ অনুমোদন ছাড়া সীমান্তের ওপারে যাক। কারণ এটি আমাদের জাতীয়ভাবে কিন্তু আমরা এর থেকে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। আবার যে দেশটি তারা বলার সুযোগ পায় যে বাংলাদেশ থেকে এখানে লোকজন আসছে, এখানে অনুপ্রবেশ হচ্ছে, আমরা চাইব না যে বাংলাদেশ থেকে কেউ এভাবে অবৈধভাবে যান। ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ ডাক্তার পাভেল, আপনাদের দুজনকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক ইস্যুতে। শুভরাত্রি।